আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের ভিডিওটা আমাদের এইচএসসি 28 ব্যাচকে নিয়ে। তুমি যদি 27 ব্যাচের হও তাহলেও চাইলে ভিডিওটা দেখতে পারো যে আসলে আমাদের ফিজিক্সটা আসলে তুমি কীভাবে পড়তা। এখন হয়তো বা আসলে এটা একটু চেঞ্জ করা উচিত আর কি। হয়তো বা তোমরা ইয়ার ফাইনাল পরীক্ষা দিয়ে বুঝতে পারছো যে আসলে তুমি যেভাবে ফিজিক্স পড়তেছিলে ওইভাবে হচ্ছে না, হয়তো বা তুমি আসলে ইয়ার ফাইনালে পাসও করতে পারবে না। সো তুমি চাইলে দেখতে পারো, বাট আমাদের মেইনলি আজকের ভিডিওটা এইচএসসি 28 ব্যাচকে নিয়ে। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে আসলে তুমি ফিজিক্স কীভাবে পড়বা, ঠিক আছে। কলেজ লাইফে আর স্কুল লাইফের ফিজিক্সের মধ্যে অনেক ডিফারেন্স আছে। তোমরা আসলে প্রথম কয়েকটা চ্যাপ্টার পড়লেই, প্রথম কয়েকটা ক্লাস দেখলেই তুমি বুঝতে পারবা যে না আসলে আমাদের এসএসসিতে যেভাবে পড়াশোনা করছি ওইভাবে পড়াশোনা করলে আমি ফিজিক্সে পাসও করতে পারবো না, ঠিক আছে। এই হচ্ছে কথা। সো এখানে আজকে আমরা 9টা পয়েন্ট নিয়ে আলোচনা করবো। এই 9টা পয়েন্ট যদি তুমি আসলে ফিক্স করতে পারো, 9টা পয়েন্ট যদি ঠিক রেখে তুমি যদি ফিজিক্স পড়তে পারো, তাহলে বলা যায় যে ফিজিক্সে আসলে তোমার আসলে খুব একটা সমস্যা হবে না, ঠিক আছে। চলো আমরা শুরু করে দিই। প্রথম কথা হচ্ছে আমরা কোন স্যারের বই পড়বো। সো এইটা আসলে বলা যায় যে এটা ভেরি করে, এক এক ভাইয়া বা এক স্যার আসলে এক এক বই পড়তে বলে। বাট নর্মালি তুমি যদি একটা বই পড়তে চাও তাহলে ওইটা হবে হচ্ছে আমাদের কোনটা জানো, সেটা হচ্ছে আমাদের ইসাক স্যারের বই বা আমির স্যার বা ইসাক স্যারের বই। দুজনে মিলে আসলে একটা বই লিখছে। সো এটাকে আমরা বলি হচ্ছে আমির ইসাক স্যারের বই। একটা বই যদি সিলেক্ট করতে হয় তাহলে আমরা কোনটা সিলেক্ট করবো, আমির ইসাক স্যারের বই সিলেক্ট করবো। এর বাইরে যদি তুমি পড়তে চাও, যদি তপন স্যারের বইটা পড়তে চাও, তপন স্যারের বইটা আসলে থিওরিগুলো অনেক সুন্দর করে লিখে দেওয়া আছে, খুব ইজিভাবে লিখে দেওয়া আছে, একদম স্টুডেন্ট ফ্রেন্ডলিভাবে লিখে দেওয়া আছে। সো তপন স্যারের বই পড়তে পারো। বাট তপন স্যারের যদি বই পড়ো তাহলে এক্সট্রা করে তোমার একটু নোট পড়া লাগবে, ঠিক আছে। অন্য বড় ভাইয়া বা আসলে যাদের ক্লাস করো ওই নোটগুলো তোমার পড়া লাগতে পারে। এরপরে আরেকটা বই হতে পারে সেলু স্যারের বই বা সেলু স্যারের বই। সো এই বইটা আসলে খুবই ভালো, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আসলে আমাদের এটা বেস্ট, ঠিক আছে। বাট নর্মালি আমরা অন্য যে স্যারের বইগুলো আছে ওগুলো পড়লেও হবে আর কি। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এরপর আরও বই আছে, প্রামাণিক স্যার আছে, তোফাজ্জল স্যারের বই আছে। তুমি যে কোনো একটা বইতে স্টিক থাকবা, আর যে কোনো একটা বলা যায় যে সহায়ক যে কোনো একটা কোর্স বা যে কোনো একটা বলা যায় যে যে কোনো একটা ব্যাচ যদি ভর্তি থাকো তাহলে মোটামুটি বলা যায় যে ফিজিক্সের জন্য আসলে তোমার বাইরে আর তেমন কিছু লাগবে না। আর এটা আমি অনেকবারই বলি, যেমন আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সের কথা যদি চিন্তা করো, সেখানে তোমার সকল যে বই আছে না, সব বইয়ের থিওরি কিন্তু এখানে আলোচনা করে দেওয়া আছে। এর বাইরেও ওইখানে যত ধরনের কোশ্চেন আছে, অনুশীলনী যত ধরনের কোশ্চেন আছে সবগুলো কিন্তু এখানে আলোচনা করে দেওয়া আছে। এরপর টেস্ট পেপারের যে কোশ্চেনগুলো আছে সেখানেও এখানে দেওয়া আছে। তারপর তোমার কাছে কী থাকতে পারে, কোশ্চেন ব্যাংকের ম্যাথ, যেটা আসলে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক বা মেডিকেল কোশ্চেন ব্যাংক বা ঢাকা ভার্সিটি কোশ্চেন ব্যাংক, ওই ম্যাথগুলো তোমাদেরকে প্র্যাকটিস করে দেওয়া আছে। সো শুধুমাত্র আমাদের কোর্সেই না, দেখবা যে এখন এর থেকে যত ধরনের ভালো ভালো কোর্স আছে সবগুলো কোর্সে দেখবা যে স্যাররা এই কাজটাই করার চেষ্টা করে যে সব কিছু যাতে তুমি একটা কোর্সের মধ্যে পেয়ে যাও, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমার কাছে পার্সোনালি মনে হয় যে আসলে এই বই পড়লে হবে কিনা, ওই বই পড়লে হবে কিনা, এটাতে খুব একটা আসলে প্যারা হওয়ার কিছু নাই। যে কোনো একটা বই কন্টিনিউ করো তাহলে মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের ফিজিক্স মানেই সব কিছু না। এটা বড় রিজনটা কি? এটা বড় রিজন হচ্ছে আমরা শুরু করি হচ্ছে ফিজিক্স দিয়ে। টু বি অনেস্ট, আমরা পড়াশোনা শুরু করবো আসলে ফিজিক্স দিয়ে। ফিজিক্সটা আসলে প্রথমে দেখা যাচ্ছে সব চ্যাপ্টার থাকবে, ওই চ্যাপ্টারগুলো দেখা যাচ্ছে 1 থেকে 1.5 মাস আমরা পড়বো। এটা আমি আসলে বলা যায় যে এটার আমি পক্ষে, 1 থেকে 1.5 মাস তোমার পড়া উচিত। কোনো একটা চ্যাপ্টার যাওয়া চিন্তা করলে যদি আমরা ভেক্টর চিন্তা করি, ভেক্টর 1 থেকে 1.5 মাস পড়বা। কারণ কি বলতো, যাতে করে আমরা বুঝতে পারি যে আমাদের ফিজিক্স কীভাবে পড়তে হয়, ফিজিক্সের যে ব্রেনটা ওইটা যাতে তৈরি হয়, এটার জন্য আমাদের মোটামুটি 1 থেকে 1.5 মাস আমাদের টাইম দেওয়া উচিত। বাট এর পরবর্তীতেও বাকি চ্যাপ্টারগুলো যদি তুমি সেম গতিতে আগাইতে থাকো তাহলে দেখা যাবে তুমি শুধুমাত্র ফিজিক্সই পড়তেছো আর বাকি কিছু পড়তেছো না। সো এটা একটু মাথায় রাখবা। ফিজিক্সে আমাদের মার্কস কত বলতো, 100 নাম্বার। বাকি মার্কসগুলো কোথা থেকে আসবে? কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলো তো পড়তে হবে। তাহলে মাথায় রাখবা শুধুমাত্র ফিজিক্স পড়লে হবে না, বাকি জিনিসগুলো কিন্তু পড়তে হবে, একই মার্কস, ঠিক আছে। বায়োলজিতেও তোমার একই মার্কস, তাহলে ইম্পর্টেন্স কি, দুইটা জায়গায় সেম দিতে হবে, ঠিক আছে। বাট মাথায় রাখতে হবে কোনটাতে তুমি একটু বেশি দুর্বল, ওটাতে একটু বেশি টাইম দিবা, ঠিক আছে। এই হচ্ছে কথা। এরপরে সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার ভিত্তিক ফেটিশ বাদ দিতে হবে। কী করতে হবে বলতো, চ্যাপ্টার ভিত্তিক ফেটিশ বাদ দিতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে এটা যে সাপোজ চ্যাপ্টার ভিত্তিক বাদ দিলাম, সাপোজ কোনো একটা টপিক আছে, যেমন আমরা ভেক্টর তো সবাই পড়ছি মোটামুটি। ভেক্টরের মধ্যে একটা টপিক আছে হচ্ছে ক্যালকুলাসটা কঠিন, ক্যালকুলাসটা একটু কঠিন, আমাদের একটু বুঝতে কঠিন হয়। আর তোমার কাছে মনে হচ্ছে যে এটা যেহেতু কঠিন, এখানে আমি একটু বেশি টাইম দেবো। কেন টাইম দেবো? কারণ এটা একটু কঠিন, আমার একটু পড়তে কষ্ট হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে তুমি এটা অনেক টাইম দিয়ে পড়লা, 1-2 সপ্তাহ টাইম দিয়ে পড়লা, কিন্তু পরীক্ষা দেখতে পেলা যে ক্যালকুলাস থেকে খুব একটা কোশ্চেন আসেই না, তাহলে লাভ আছে? সেম গোষ্ঠ আমাদের চ্যাপ্টার, কোনো একটা চ্যাপ্টার তোমার কাছে দেখে মনে হচ্ছে অনেক কঠিন বা খুব ইন্টারেস্টিং, বাট ওই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে না বললেই চলে, তাহলে ওইটাতে খুব বেশি একটা টাইম দেওয়ার দরকার আছে? খুব একটা টাইম দেওয়ার দরকার নেই। তাহলে কোনো একটা চ্যাপ্টারের প্রতি ফেরিস থাকা যাবে না। যেটা করতে হবে, তুমি একটা অ্যানালাইসিস কিসের জন্য করতে পারবা? এইচএসসি কোশ্চেনের জন্য কি করতে পারবা? সেটা হচ্ছে বোর্ড কোশ্চেনগুলো কই পাবা? টেস্ট পেপার অ্যানালাইসিস করে দেখবা যে কোনো একটা চ্যাপ্টার থেকে কোন টপিকটা বেশি আসছে বা ওই চ্যাপ্টার থেকে আদৌ কোশ্চেন আসে কিনা। যদি না আসে তাহলে ওই চ্যাপ্টারটা বাদ দিব, বাকি চ্যাপ্টারগুলোতে বেশি গুরুত্ব দিব। বাদ দিব না, আসলে ওই চ্যাপ্টারটাকে একটু মাথায় রাখবো যে ওই চ্যাপ্টার থেকে আমি পরে পড়বো, বাকি চ্যাপ্টারগুলোতে আমি বেশি গুরুত্ব দিব, ঠিক আছে। সো চ্যাপ্টার আর টপিক ভিত্তিক যে ফেটিস আছে ওটা একটু বাদ দিতে হবে। এর পরবর্তীতে সেটা হচ্ছে আমাদের 3টা রাইটারের মিনিমাম ম্যাথ
করার জন্য আর হচ্ছে আমাদের রিডিং করার জন্য আমরা রাখবো হচ্ছে ইসাক স্যার। এটাও আমাদের স্টুডেন্ট হিসাবে ভেরি করে, বাট আমি তোমাকে যেটা বললাম যে কোনো একটা চ্যাপ্টার, কোনো একটা সাবজেক্ট যদি কোনো একটা চ্যাপ্টার পড়তে হয় ফিজিক্সের ক্ষেত্রে, সেটা পড়বো হচ্ছে ইসাক স্যার থেকে, ঠিক আছে? ইসাক স্যার পড়লে মোটামুটি ইনাফ। আর তুমি যদি ম্যাথ করতে হয় তাহলে প্রতিটা বই ইসাক স্যার, তপন স্যার, সেলু স্যার, এই সবগুলো বইতে যেসব ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে ওইগুলো করবা। দেখবা যে বেশিরভাগ ম্যাথই দেখবা যে 60 থেকে 70% সেম, ঠিক আছে? সাপোজ তুমি করলা কি তপন স্যারের অনুশীলনী ম্যাথগুলো করে ফেলা, বা ইসাক স্যারের বই পড়তেছো, ইসাক স্যারের বইয়ের অনুশীলনী ম্যাথগুলো তুমি করে ফেলছো, ঠিক আছে? একদম মোটামুটি সব কিছু পারো। এর পরবর্তীতে তুমি যখন দেখবা যে তপন স্যারের বইতে যাবা, দেখবা যে বেশিরভাগ কোশ্চেনই সেম, একটা দুইটা হয়তো ডিফারেন্ট হতে পারে, ওই একটা দুইটা তুমি প্র্যাকটিস করে ফেললা, ঠিক আছে? এরপরে তোমার মনে হতে পারে যে এবার সেলু স্যারটা দেখি, সেলু স্যারের বইতে হয়তো আর একটু বেশি কোশ্চেন থাকতে পারে, বেশি একটু হার্ডনেস থাকতে পারে। সো ওইটা যদি করো তাহলে দেখবা যে মোটামুটি আর একটু কিছু বেশি কোশ্চেন পাচ্ছ, ঠিক আছে? সো ওইটা তুমি করে ফেলতে পারতেছো। এখন এটা তোমার কাছে মনে হচ্ছে অনেক লেন্দি একটা প্রসেস, এখানে তো আসলে আমাদের সবগুলো বই মোটামুটি ঘাটতে হচ্ছে। টু বি অনেস্ট অত কিছু করা লাগে না, তুমি যে কোনো একটা বই পড়ছো, ওটা অনুশীলনী পড়ছো, এরপর দেখবা যে বোর্ডের যে এমসিকিউগুলো আছে বা বোর্ডের যে কোশ্চেনগুলো আছে ওইগুলো করলেই দেখবা যে এই বইয়ে সবগুলো কাভার হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরপর তুমি যদি কোশ্চেন ব্যাংক পড়ো, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক পড়ো, তাহলে দেখবা যে আরও কাভার হয়ে যাচ্ছে, এগুলো তেমন কিছু লাগেই না। আর আমাদের যে ক্লাসের যে স্লাইডগুলো আছে ওইগুলো পড়লেই দেখবা যে এগুলো সবগুলো প্রায় কাভার হয়ে যাচ্ছে, এর বাইরে আসলে তেমন কিছু আসে না, ঠিক আছে? অত পেন নিয়ে আসলে লাভ নাই। এর পরবর্তীতে সেটা হচ্ছে আমাদের অনুশীলনী যে এমসিকিউ আছে সেটা হচ্ছে মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট। মেডিকেলে দেখবা যে হুবহু চলে আসে। মেডিকেলের জন্য আমাদের ফিজিক্স আসলে তেমন কোনো কষ্টই করা লাগে না, অনুশীলনের কোশ্চেনগুলো আছে না ওইগুলো পড়ে গেলে মোটামুটি ইনাফ, এর বাইরে আসলে তেমন কিছু আসে না, ঠিক আছে? এরপর হচ্ছে যদি আমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট হই, ইঞ্জিনিয়ার পড়ার ইচ্ছা থাকে, তাহলে আমাদের মাস্ট একটা কি লাগবে জানো? গাণিতিক পদার্থবিজ্ঞান। কি লাগবে বলো তো? গাণিতিক পদার্থবিজ্ঞান। যে কোনো একটা গাণিতিক পদার্থবিজ্ঞান নিবা, যে কোনো একটা গাণিতিক পদার্থবিজ্ঞান একদম টাইপ ওয়াইজ প্র্যাকটিস করবা, ঠিক আছে? আমাদের যে একাডেমিক অ্যাডমিশন কোর্স আছে সেখানে দেখবা যে ম্যাথ সলভিং নামে একটা সেকশনই আছে, ওই ম্যাথ সলভিং সেকশনে দেখবা যে আমরা ম্যাথগুলোকে টাইপ ওয়াইজ ভাগ করে তোমাকে প্র্যাকটিস করাই দিচ্ছি। সো ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কী লাগে সব বলো তো? সবচেয়ে বেশি ম্যাথ ফোকাস থাকে, ঠিক আছে? ম্যাথ ফোকাস থাকে, তো ম্যাথ যত বেশি প্র্যাকটিস করতে পারো তত বেশি ভালো, ঠিক আছে? তাহলে আমরা কী করবো বলতো? গাণিতিক পদার্থবিজ্ঞান পড়বো। আর যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট হয়ে থাকো অবশ্যই মাথা রাখবা, সেটা হচ্ছে আমাদের প্রথম থেকেই কোশ্চেন ব্যাংকটা মাস্ট হাতে রাখতে হবে। কোশ্চেন ব্যাংকটা কী রাখতে হবে? মাস্ট হাতে রাখতে হবে, ঠিক আছে? এই হচ্ছে কথা। এরপর হচ্ছে সেটা হচ্ছে আমাদের আগে মূল বই, তারপর হচ্ছে বিদেশি বই। দেখবা অনেকেই যেটা বলে সেটা হচ্ছে এখন আইআইটি যেই কোশ্চেন সলভ করতে হবে, বুয়েটে অনেক কঠিন কোশ্চেন করা শুরু করছে, এখন আইআইটি যেই কোশ্চেন সলভ না করলে তোমার আসলে বুয়েটে চান্স হবে না। এটা একটা মিথ্যা কথা। কী বলতো? একটা মিথ্যা কথা। প্রথমেই তুমি যেটা করবা একদম স্টেপটা কি থাকবে? প্রথমে তুমি মেইন বই যে কোনো একটা পড়বা, ঠিক আছে? এরপরে ভাইয়ার ক্লাস করতেছো বা যে কোনো যারই ক্লাস করতেছো না, ক্লাসের নোটগুলো পড়বা, ঠিক আছে? নোট করলা, এরপর কি করবা? এই যে তুমি একটা মোটামুটি একটা থিওরি মোটামুটি পড়ে ফেলছো, ওই থিওরি দিয়ে ওই বইয়ের অনুশীলনী ম্যাথগুলো করার চেষ্টা করবা, দেখবা যে বেশিরভাগই পারতেছো। তো যদি পারো তাহলে তো এনাফ। এরপরে তুমি কী করবা? টেস্ট পেপার নিবা। টেস্ট পেপার নিয়ে টেস্ট পেপারে যে বিগত বছর যে কোশ্চেনগুলো আছে এইচএসসিতে, ওইগুলোই তো তোমার ওই টাইপেরই তো জিনিসপাতি তোমার আসবে। দেখবা যে ওইগুলো যদি পারতেছো তাহলে তোমার কনফিডেন্স লেভেলটা এখান থেকে এখানে চলে গেছে, তাহলে মোটামুটি ডান। এরপরে চলে যাবে তুমি কোশ্চেন ব্যাংকে। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা দেখবা, কোশ্চেন ব্যাংকে দেখবা যে বেশিরভাগ জিনিস তুমি পারতেছো, একটা দুইটা হয়তো বা পারবা না, ওই একটা দুইটা তুমি আলাদা করে নোট করে প্র্যাকটিস করতে থাকবা, তাহলে ব্যাপারটা বুঝতে পারতেছো? তুমি কোশ্চেন ব্যাংকের ম্যাথগুলো যদি পারা শুরু করো তাহলে তুমি বুঝতে পারবা যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে এইসব সেম জিনিসপাতি আসে। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 60% দেখবা যে কোশ্চেন ব্যাংকের টাইপেরই আসে। সো কোশ্চেন ব্যাংকের টাইপে যদি আসে তাহলে এটা যদি তুমি পারো তাহলে এর বাইরে তেমন কি লাগতেছে? এর বাইরে তোমার যদি লাগে তাহলে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে বিদেশি রাইটারের বই পড়তে পারো, আগে মেইন বই পড়বা, এর পরবর্তীতে প্রথমে যেটা করতে পারো, কোনো একটা চ্যাপ্টার পড়ছো, এই একটা সিরিয়াল মেনটেন করছো, সেটা হচ্ছে টেস্ট পেপার, তারপর অনুশীলনী, এরপর হচ্ছে কোশ্চেন ব্যাংক। এরপরে তুমি কী করলা? বিদেশি রাইটার হইতে পারে ফান্ডামেন্টালস অফ ফিজিক্স হইতে পারে, ইউনিভার্সিটি ফিজিক্স হইতে পারে। সো এইটা পড়ছো, ঠিক আছে? এটা কী করছো? প্র্যাকটিস করছো। এখন দেখবা যে এই জিনিসটা, এই ফ্লোটা তুমি কয়টা চ্যাপ্টার পর্যন্ত তুমি কন্টিনিউ করতে পারতেছো। যদি বেশি চ্যাপ্টার পর্যন্ত কন্টিনিউ না করতে পারো তাহলে কী করবা? বিদেশি রাইটারটা বাদ দিয়ে দিবা, বাদ দিয়ে বাকি যে পার্টটুকু আছে, বাকি যে ফ্লোটা আছে ওইটা আসলে বাকি চ্যাপ্টারগুলোর জন্য কন্টিনিউ করবা। যদি দেখো যে মোটামুটি কন্টিনিউ করতে পারতেছো, লাস্টের দিকে হয়তো বা যদি একটু টাইম থাকে তাহলে আবার একটু বিদেশি রাইটারের দিকে সুইচ করতে পারো। ব্যাপারটা বুঝতে পারছো? বাট মেইন ফ্লো কোনটা বলো তো? বই, তারপর কি বলো তো আমার বা যে কোনো একটা ভাইয়ার নোটের পরে কি করবা? নোটের পরে সিম্পলি টেস্ট পেপার পরে কোশ্চেন ব্যাংক, এই চারটা ফ্লো, এই ফ্লোটা আসলে কী করবা? মেনটেন করার চেষ্টা করবা, ঠিক আছে? এরপরে সেটা হচ্ছে আমাদের বেসিক একবার, প্র্যাকটিস বারবার, ঠিক আছে? যেটা করতে হবে আমরা বেসিক যাই পারি না কেন প্র্যাকটিস বারবার করতে হবে। ইভেন দেখবে যে অনেকে বেসিক নাই, তারপরেও সে জিনিসটাকে সলভ করে ফেলতে পারতেছে, সে কনসেপ্ট বুঝেই না, তোমাকে বুঝাইতে পারবে না, আর সে ম্যাথটা করে দিতে পারতেছে। এখন পরীক্ষা হলে সে যদি ম্যাথটা করে আসে, স্যারকে জিজ্ঞাসা করবে যে তুমি এটা বেসিক পারো কি পারো না। তো যেটা করতে হবে, যাই পড়ি না কেন বারবার পড়তে হবে, বারবার পড়ে জিনিসটা একদম মুখস্থের মতো চলে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে সেটা হচ্ছে আমাদের এমসিকিউ শর্টকাট শেখার নিজ দায়িত্ব। এমসিকিউ ফিজিক্সের ক্ষেত্রে আসলে আমাদের খুব একটা শর্টকাট নাই বললেই চলে, ঠিক আছে? কারণ কি বলতো, ফিজিক্সের ক্ষেত্রে আমরা বেসিক যদি বুঝে ফেলতে পারি তাহলে মোটামুটি চিন্তা করতে পারি এমসিকিউর ক্ষেত্রে আমাদের একটু টাইমটা কম থাকে। কিন্তু কোনো একটা ম্যাথে তুমি একটু টাইম
মানে টাইম একটু সেভ করে বাকি ম্যাথগুলোতে কিন্তু ভালোই টাইম দিতে পারবা। সো এটা আসলে খুব একটা মানে এমসিকিউর জন্য আসলে খুব একটা প্যারা নিয়ে লাভ নাই। যেটা করতে হবে কিছু কিছু শর্টকাট আছে, এগুলো একটু নিজ দায়িত্বে শেষ করে ফেলতে হবে। আর নিজ দায়িত্বের মধ্যে আমরা তো ক্লাসে বুঝাবোই, এরপরে বাইরেও তুমি নিজে কি করতে পারো, ইউটিউব আছে, ইউটিউবে রিসোর্স খুঁজতে পারো, তারপর হয়তো বা নিজেই ম্যাথগুলো করতে করতে নিজেই শর্টকাট বের করে ফেলতে পারবা। ঠিক আছে, বুঝছো? সো এই হচ্ছে মোটামুটি কথা। তো এখানে আমরা 9টা জিনিস নিয়ে আলোচনা করলাম। এর বাইরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে চাইলে একটু কমেন্টে করতে পারো। আর এইচএসসি 28 ব্যাচের জন্য আমাদের তো একাডেমিতে অ্যাডমিশন কোর্স আছেই, কমিটি আর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে একটু ডেমো ক্লাসগুলো দেখবা। ডেমো ক্লাসগুলো দেখে যদি তোমার মনে হয় যে না এই ক্লাস বা এইভাবে পড়লে আমি ফিজিক্সটা মোটামুটি ভালো করে পারতেছি, ভালো করে বুঝতেছি, তাহলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে তুমি আসলে এই কোর্সটা আসলে নোট করে ফেলা উচিত। ঠিক আছে, এই হচ্ছে কথা। সো দেখা হবে ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।